গল্প সাঁঝের বাতি পর্ব ১-২। রসিকতার ছলে বান্ধবীকে বলেছিলাম তোর সতীন হব, দুই সতীন একসাথে থাকবো। মাঝে মাঝে বরকে নিয়ে খুব ঝগড়াও করব। কে জানতো কথাটা এইভাবে সত্যি হয়ে যাবে। মন থেকে বলিনি, তবুও কেন হলো? না হলেও তো পারতো। আজকে সন্ধ্যায় দিগন্ত ভাইয়াকে আমার স্বামী হিসেবে গ্রহণ করলাম, কবুল বলে বৈধভাবে। দিগন্ত যাকে আমার কলিজার বান্ধবী প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো, আমরা দুই বান্ধবী, সাফা ও শিফা। সাফা আমার বান্ধবী রূপে বোন, আর আমি শিফা। সাদামাটা ভাবে বিয়ের কার্য সম্পন্ন করে চললাম এক নতুন পথের উদ্দেশ্যে। নিজের সুখ দুঃখ, হাসি কান্না, জান জৈবন সব লিখে দিলাম দিগন্তের নামে। এই মানুষটা এখন আমার বর্তমান এবং ভবিষ্যতের সঙ্গী। আসার সময় দেখলাম আমার পাগলটা অদূরে দাঁড়িয়ে কাঁদছে, হয়তো হৃদয়টা খুব জ্বলছে, কষ্ট হচ্ছে বোধহয়। উফ, একটু ভুল বলে ফেললাম যে সে আর আমার নয়, আমি এখন দিগন্তের হবু বধূ। ওকে ছিন্ন করেই আসলাম। সে এখন মরীচিকা মাত্র, তবে আমার বুকটা কেন জানি জ্বলছে, দম আটকে আসছে, চোখ দুটো বড্ড জ্বলছে। ওহ, বেশি সুখ হয়তো। অদ্ভুত সুখেও তাহলে এমন হয়? পাশের মানুষটা নির্বাক হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে, কথা নেই, জোরপূর্বক বিয়ে করাতে বুঝি মনঃক্ষুণ্ণ হয়েছে, এছাড়া উপায়ও ছিল না। আমিও যে দায়বদ্ধ, সেই দায় মুক্ত হতে দায়িত্বটা বুঝে নিলাম। তাছাড়া পাশে বসা শ্যামবর্ণের মানুষটাকে বান্ধবীর জন্য সেই পছন্দ করেছিল, আর গর্ব করে বলেছিল, শোন, একেই আমি দুলাভাই বানাবো, ওনাকে ভালোবাসতে শুরু করে দে, তোদের বিয়ে অবধি এগোনের দায়িত্ব আমার। শিপার কথা আর দিগন্তের ব্যবহারে সাফা সত্যিই প্রণয়ে আক্রান্ত হয়েছিল। ক্ষণে ক্ষণে অনুভূতিটা গাঢ় হচ্ছিল। সে মেনেও নিয়েছিল দিগন্তই ওর জন্য সেরা। কারণ সাফার ভবিষ্যতে শিফার মানুষ চিনতে ভুল হয় না, তাই পৃথিবী উল্টে গেলেও দিগন্তকেই সে ভালোবাসবে, আর বেশিও ছিল। কিন্তু আকস্মিক ঝড়ে সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। গাড়ির হর্নের শব্দে শিফার ভাবনায় ছেদ ঘটল। দিগন্ত ওর দিকে একবার তাকিয়ে নামতে ইশারা করলো। দিগন্তের বাবা মা ভাই ভাবিরা ওদের আগেই চলে এসেছে। সাদামাটা একটা সালোয়ার কামিজে শিফা শ্বশুর বাড়িতে প্রবেশ করলো। শাশুড়ি আর বড় যা মিলে ওকে সোফায় বসিয়ে কিছু রীতিনীতি পালন করলেন। শিফার চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে। এখানে সাফার থাকার কথা, অথচ পরিস্থিতি ওকে এনে দাঁড় করিয়েছে। আর ওদের বিয়ের খবরটা যেন বাতাসের বেগে ছড়িয়ে গেছে। প্রতিবেশীরা বউ দেখতে এসেছে। দিগন্তের আম্মু খুব ধূর্ত মহিলা, ঘরের খবর যেন বাইরে প্রকাশ না পায়, এজন্যই বড় পুত্রবধূকে ইশারায় সব সামলাতে বললেন। আর শিফাকে শাড়ি গয়না পরিয়ে এনে সোফায় বসিয়ে দিলেন। সবাই বউ দেখছে, খুব কাছের আত্মীয়রাও এসেছেন, সাথে যুক্ত আছে নানান কৌতূহল আর প্রশ্নের পাহাড়। ততক্ষণে দিগন্ত উঠে চলে গেছে, আর শিফা মাথা নিচু করে বসে আছে। সে নিজের জীবনের হিসাব কষতে ব্যস্ত। গণিতে বরাবরই পটু হয়েও আজ চরমভাবে সে ব্যর্থ হলো। পরিশেষে অশ্রু ঝরিয়ে নিজের হার মেনে নিল। তখন রাত ১২টা। শিফাকে একটা রুমে নিয়ে যাওয়া হলো। বেশ পরিপাটি রুমটা, দেওয়ালের ছবিতে স্পষ্ট দিগন্তের রুম। সবাই হাসি ঠাট্টার সমাপ্ত করে চলে গেল, যদিও অনেক পরামর্শও দিয়েছে, কথার ছলে খোঁচা মেরে মজাও লুটেছে। বন্ধু রুমে বন্ধ রুমে একা হতেই শিফা ঠুকরে কেঁদে উঠল। বেহায়া চোখ দুটো আজ বড্ড অবাধ্য, কিছুতেই বারণ শুনছে না। আর ওর পাগলটা কি করছে? কাঁদছে, নাকি একগুচ্ছ অভিযোগের খাতা খুলে বসেছে? আচ্ছা, স্বপ্নীল খুব কষ্ট পাচ্ছে? মানুষটা ওকে কখনোই ক্ষমা করবে না, হয়তো না। স্বপ্নীল একদম ঠিকই বলেছে, সে ছলনাময়ী, নিষ্ঠুর, মিথ্যুক, হৃদয়হীন আর স্বার্থপর। নয়তো তিল তিল করে গড়া ভালোবাসাকে এভাবে ভাঙতে পারতো না। এসব ভেবে সে অঝরে অশ্রু ঝরাচ্ছে। না, কাঁদলে হবে না। এখন ওর অনেক দায়িত্ব, খুব শক্ত হতে হবে, খুব। নয়তো হাল ধরতে পারবে না। শিফা চোখ মুছে উঠে দাঁড়ালো। তখন দিগন্ত রুমে প্রবেশ করে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, ফ্রেশ হয়ে নাও। হুম। দিগন্ত একবার শিফার দিকে তাকিয়ে চলে গেল। শিফা ওয়াশরুমে গিয়ে একদম এক দফা কেঁদে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। পরনে হলুদ সালোয়ার কামিজ। অল্প সময়ে রুমটা কেউ সুন্দর করে সাজিয়েছে।
সাধারণভাবে হলেও বেশ লাগছে। আজ পূর্ণিমা, শুক্লপক্ষের তিথিতে চাঁদের পরিপূর্ণ বিকাশ ঘটেছে। কি সুন্দর চাঁদ! অসংখ্য নক্ষত্রও আছে। শিফা ব্যালকনিতে গিয়ে তারকার দিকে তাকিয়ে বলল, খুশি হয়েছিস? শান্তি পেয়েছিস? দেখলি, ওয়াদা রাখতে গিয়ে হৃদয়ভঙ্গের কারণও হলাম। তোর প্রিয়াকে বিয়েও করলাম। এবার ফিরে আয়, ঝগড়া করবি না। আয় না রে সাফা, প্লিজ ফিরে আয়। কথাটা বলে শিফা গ্রিলে মাথা ঠেকিয়ে কাঁদতে লাগলো। শব্দ নেই, শুধু ঝরে যাচ্ছে অশ্রুবিন্দু। ওর কষ্ট আদৌ কেউ বুঝবে? হয়তো না। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, এসবে আমাকে না জড়ালেও তো পারতে। শুধু আমাকে। আমি কি আপনার যোগ্য নই? নাকি আমাকে পছন্দ না? আমি তো বলিনি। বউ হিসেবে আমার দিক থেকে ত্রুটি থাকবে না, প্রাণ থাকবে। আপনার প্রতি কখনো হেলাও করব না। আপনি যেমন সঙ্গী চান আমি ঠিক তেমন হয়েই উঠব। এমনকি এই মুহূর্তে ঘনিষ্ঠ হতে চাইলেও আমি প্রস্তুত। দিগন্ত হাসল। তখন শিফার ফোনটা উচ্চ শব্দে বেজে উঠল। স্বপ্নীল কল করেছে। কেটে দেওয়ার পরেও কল দিচ্ছি। দিগন্ত নিঃশব্দে বসে শিফার দিকে তাকিয়ে আছে। শিফা কল রিসিভ করতেই স্বপ্নীল চিৎকার করে বলে উঠল, কুত্তার বাচ্চা! আমার বুকে লাভা ঢেলে বাসর করছিস? তোর বাসরের গুষ্টি কিলাই! ছলনাময়ী স্বার্থপরের বাচ্চা! স্মরণে রাখিস, মাফ করব না তোকে, কখনোই না। তুই আমার কাছে মৃত। ঘৃণা করি তোকে, খুব খুব ঘৃণা করি। শিফা ওর কণ্ঠস্বরটা যথেষ্ট কঠোর করে জবাব দিল, দিগন্তের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় আছি। ফার্দার কল দিয়ে বিরক্ত করবে না। হয়তো নয়তো গিয়ে চড়িয়ে ভূত নামিয়ে আসবো। স্বপ্ন হতভম্ব হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। না, এটা ওর শিপা হতেই পারে না। শিপা তো এমন নয়। স্বপ্নিলের বাকশক্তি যেন হারিয়ে গেছে। সে আর কিছু বলতে পারল না। শিফা কল কেটে দিয়ে সিমটা ভেঙে বাইরে ফেলে দিল। আর পিছু টান রাখবে না। এই বড্ড যন্ত্রণাদায়ক। সে গলার ওড়নাটা ছুঁড়ে ফেলে বিছানায় বসে পড়ল। ঘুমাবো নাকি আপনি? ঘুমাও। আচ্ছা। শিফা চুপটি করে পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করে নিল, যেন ঘুমে চোখ বুজে আসছে। এমন না ঘুমালেও জীবনটা বৃথা যাবে। দিগন্ত লাইটটা বন্ধ করে পাশে শুয়ে পড়ল। দীর্ঘ শ্বাস ছেড়ে গভীর ভাবনায় মগ্ন হলো। সাফা আর শিফার মধ্যে সে অজান্তে ফেঁসে গেছে। সাফারা ওদের বাসায় নিচতলায় ভাড়া থাকতো আর সেই সুবাদে সাফাকে চিনতো। তবে কখনো কথা বলা হয়নি। সাফা সামনাসামনি পড়লে ভদ্রভাবে মুচকি হেসে চলে আসতো। তবে খেয়াল করতো সাফা ওকে দেখে অকারণে লজ্জা পেত। অফিসে যাওয়ার সময় রোজ গেটের কাছে দাঁড়িয়ে থাকতো। সন্ধ্যার সময় ফিরলে আগে ওর সঙ্গে দেখা হতো, যেন মেয়েটা ওরই অপেক্ষায় থাকতো। তার বেশ কিছুদিন পর শিফাকে চিনল। প্রায় যাত্রাপথে ছিল শিফার, তাই দেখা হয়ে গেলেও পাশ কাটিয়ে চলে যেত। তারপর অফিসের কাজে 4 মাস সিলেটে থেকে কিছুদিন হলো সে ফিরেছে। তারপর এসে শুনলো সাফা হসপিটালে ভর্তি। ওকে নাকি দেখতে চেয়েছিল মেয়েটা। এর কারণে দিগন্তের অজানা। দিগন্ত যাওয়ার আগেই সাফা মারা গিয়েছিল। সাফা মারা যাওয়ার ঠিক 22 দিন পর শিফা নিজে এসে বিয়ের প্রস্তাব দেয়। প্রথমে সে নাকচ করেছিল। মেয়ের জেদের কাছে হার মেনে শিফার বাবাই প্রস্তাব নিয়ে আসেন। পরে দুই পরিবার মিলে ঘরোয়াভাবে বিয়ের ডেট করেছিলেন। 2 মাস পরেই বিয়ের কথা ছিল। তাছাড়া দিগন্তের পছন্দের কেউই ছিল না। তাই আর দ্বিমত করেনি। কিন্তু আজ শিফা ধারালো ছুরি কবজির উপর রেখে জেদ করছিল আজই বিয়ে করবে। তাই জেদ রক্ষার্থে আজই বিয়েটা সম্পন্ন করা হলো। তবে শিফার কার্যকলাপ দিগন্তের কাছে সুবিধার লাগছে না। কেমন যেন। শিফা ওকে ভালোবাসে নাকি জেদ? কিসের জেদ? তখন বলল, তোর প্রিয়কে বিয়ে করেছি। সাফা, এবার ফিরে আয়। এই কথার মানে কি? সাফার প্রিয় সে কে, কেন হবে? শিফা কি বোঝাতে চাচ্ছে? উফ, মস্তিষ্কটা কাজ করছে না। সবকিছু একটা কিন্তুতে গিয়ে আটকে যাচ্ছে। এর উত্তর কেবল শিফাই দিতে পারবে। দিগন্ত আর ভাবতে পারছে না। সে সমস্ত চিন্তাকে ঝেড়ে ফেলে চোখজোড়া বুজে নিল। দেখা যাক সামনে আর কি কি অপেক্ষা করছে। ঝড়-ঝাপটা সামলাতে সে এবার প্রস্তুত। প্রণয়ের অসংখ্য রূপ, ক্ষেত্রবিশেষ হাসি কান্নার কারণটাও বটে। তবুও এ ব্যাধিতে আক্রান্ত শত শত মানুষ। দিন শেষে কেউ হাসে, কেউ পড়ে, নতুবা প্রাণনাশের পন্থা অবলম্বন করে। তবে হাস্যকর হলেও অনেকে লোকসম্মুখে নিদারুণ অভিনয় করে। এত ত্রুটিশূন্য অভিনয় বোঝাও মুশকিল। যদিও মানবজাতি অভিনয়ে পারদর্শী, এজন্যই বুঝি অভিনয়কে তারা স্বকীয়ভাবে কাজে লাগায়।
শুধুমাত্র ধারণাটাকে ভিন্ন রূপে রূপান্তরিত করে। স্নিগ্ধ সকাল, পাখিদের গুঞ্জন ভেসে আসছে, অনেক মানুষ রাস্তায় হাঁটতে নেমে পড়েছে। কেউ শখে, কেউ বা বাধ্য হয়ে দিগন্ত হেঁটে মসজিদ থেকে বাসায় ফিরছে। সচরাচর মসজিদে সালাত আদায় করে সে, এতে প্রশান্তি অনুভূত হয়, সুখ লাগে। এখন যেমন হচ্ছে, চেনা মানুষদের সঙ্গে কথা বলে ধীরে পায়ে হাঁটছে, মনটাও ফ্রেশ। কিন্তু বাসার কাছে আসতেই সে ভ্রুজোড়া কুঁচকে নিল। গেটের সামনে বাইরে একটা ছেলে বসে আছে। সাধারণত বাসায় সুন্দরী মেয়েরা থাকলে বখাটেরা উকিঝুঁকি মারে, আশেপাশেও ঘুরঘুর করে। ওরা দুই ভাই, প্রশান্ত আর দিগন্ত। বোন নেই, মেয়ে বলতে সর্বদা মা আর ভাবি থাকেন। গতকালকে শিফা এসেছে, শিফাকে তো চেনার কথা না। বখাটের এত সাহসও হবে না, কারণ ওরা স্থানীয় সবাই চেনে। তাহলে এই ছেলে কে? আর এখানে কেন? দরকারে এসেছে? নাকি বিপদে পড়েছে? বাইকের তেল হতেও পারে। বেশভূষা উচ্চমানের, তবে দেখতে অগোছালো লাগছে। দিগন্ত মনমতো যুক্তি না কষে এগিয়ে গিয়ে বলল, কাউকে খুঁজছেন? শিফাকে ডেকে দেওয়া যাবে? তা রাস্তায় কেন? বাসায় চলুন। না, অন্যদিন। দিগন্ত এত বলেও ছেলেটাকে নিয়ে যেতে পারল না, তাই বাসায় ঢুকে শিফাকে খুঁজে ডাকলো। শিফা রান্নাঘরে শাশুড়ির সঙ্গে কাজ করছিল। খুব সকালে উঠেছে, এটা ওর পুরনো অভ্যাস। শিফা দিগন্তের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসুত দৃষ্টিতে তাকালো। ওর দৃষ্টির মানে বুঝে দিগন্ত জানালো বাইরে কেউ ওর অপেক্ষায় আছে, হয়তো চেনা কেউ। শিফা রান্নাঘরের দিকে একবার তাকিয়ে বলল, আমি কি যাব? রাস্তায় দাঁড়িয়ে কথা বলা বেমানান। ওনাকে বাসায় নিয়ে এসো। আচ্ছা। শিফা ওড়নাটা মাথায় টেনে বেরিয়ে গেল। দিগন্ত ড্রয়িং রুমে বসলো। ব্যাপারটা সে স্বাভাবিকভাবেই নিয়েছে। শিবা বাইরে গিয়ে দেখে এটা স্বপ্নিল। ওকে এখানে মোটেও আশা করেনি সে। ছেলেটা এমন কেন? দিগন্তের বাড়ির লোক দেখলেই বা কি ভাববে? তার তো বোঝা উচিত আবেগ দিয়ে জীবন চলে না। বাস্তবতা গ্রহণ করা বুদ্ধিমানের কাজ। সেটা যতই কষ্টসাধ্য হোক না, সুযোগ দেওয়া যাবে না, নয়তো পাগলামি বেড়ে যাবে। শিফা দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গেল। রাগটাকে দমন করে কঠোর কণ্ঠে বলল, বিরহ সহ্য করতে না পারলে বিষ খান, তবুও ভুলেও আমার সামনে আসবেন না। কি? এক্ষুনি বিদায় হন। স্বপ্নিল ছলছল চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। সারা রাত নীরবে অশ্রু ঝরিয়েছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, অথচ এই মেয়েটা বুঝেও বুঝছে না। নিষ্ঠুরতা কেন শিফা? এমন তো ছিলে না। আমার কষ্টটা অনুভব করো তো, দেখো কতটা কষ্ট বুকে জমেছে। ভালোবাসি কথাটা হয়তো বলা যায়নি, স্নিগ্ধ অনুভূতিগুলো কখনো প্রকাশও করিনি। তুমি তো সব জানতে, বুঝতেও। তাহলে সব জেনেও কেন এত নিষ্ঠুরতা? এত বছরের যত্ন করে গড়া আমার ভালোবাসাকে এভাবে হেলা করো না। মানতে পারছি না। বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে, মুখে বলিনি বিধায় শাস্তি। শাস্তিটা আমার শান্তি কেড়ে নিচ্ছে। একটু সদয় হও। ব্যাপক কষ্টে দগ্ধ হচ্ছি। চোখের তৃষ্ণা আর মনের খোরাক মিটাতে বেহায়া হয়ে ছুটে এসেছি। স্বপ্নিল মনে মনে এসব বললেও মুখে বাকশূন্য। শিপা আশেপাশে তাকিয়ে সতর্ক হয়ে নিল, না আর দাঁড়ানো ঠিক হবে না। ভুল বুঝতে পারে, তাছাড়া রাস্তায় কথা বলার দৃষ্টিকটু। স্বপ্নিল কিছু বলার আগেই শিফা বলল, সাফার ভাই দ্বিধায় ভদ্রতা দেখাচ্ছে, নয়তো বুঝিয়ে দিতাম এখানে যেন আর না দেখি। তোমার কেউ হই না। না, মেয়েরা তো নরম মনের হয়। তাহলে তুমি এত নিষ্ঠুর কেন শিফা? ফালতু কথা বন্ধ করুন। না আপনার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, না হবু বউ ছিলাম। সম্পর্ক ছিল সাফার ভাই হিসেবে। সাফ সাফা নেই, সম্পর্কও শেষ। এখন খেজুরে আলাপের সময় নেই, এবার বিদায় হন। শিফা একরাশ বিরক্ত নিয়ে তাকিয়ে স্থান ত্যাগ করল। অহেতুক কথা বাড়ানোর মানেই হয় না। সে আর পিছু ফিরল না। সে সব জেনে বুঝে সজ্ঞানে করেছে, তাই পিছু ফিরে মায়া বাড়ানোর অনর্থক। যা ইচ্ছে বলে চলে গেল। অপরজনকে কিছু বলার সুযোগও দিল না। স্বপ্নিল দুই হাতে চোখ মুছে বাইকে উঠে বসলো। ঝাপসা দু চোখে রাস্তা দেখা মুশকিল হয়ে যাচ্ছে। কত চেষ্টা করেও অশ্রু থামাতে পারছে না। মনটা পড়ছে বিধায় দু চোখ ব্যাকুল হয়ে কাঁদছে। সেও কাঁদছে, কষ্ট পাচ্ছে। তাহলে ওর মানুষটা বুঝছে না কেন? সে কেঁদে বুকে মুখ লুকাচ্ছে না কেন? একবার ডেকে বলছে না কেন, স্বপ্নিল আমি তোমাকেই চাই? সে আর ভাবতে পারছে না। পুরো শরীরের শক্তি যেন কেউ শুষে নিয়েছে। মস্তিষ্কও ফাঁকা লাগছে।
স্বপ্নিল একবার গেটের দিকে তাকিয়ে ছুটল এক অজানা পথের দিকে। মনটা বড্ড অশান্ত। শান্তি খুঁজতে হবে। এখন তার শান্তির প্রয়োজন। তা নয়তো দম আটকে মারা যাবে। স্নিগ্ধ সকালটা আজ বিষাদপূর্ণ। চারিপাশটা যেন বিষাদে ছেয়ে গেছে, শান্তি আর সুখের আকাল। হয়তো তার মন পুড়ছে, তাই সবকিছু এমন লাগছে। কথা আছে, যার পুড়ে সেই বোঝে, বাকিরা মজার পন্থে খুঁজে। ওর ক্ষেত্রেও তাই। স্বপ্নিল অনেক ভেবে বোনের কাছে যাচ্ছে। আদরের বোন চিরনিদ্রায় মগ্ন। শত ডাকলেও আর আসবে না। কষ্ট পাচ্ছে দেখে বলবে না, ভাইয়া কষ্ট পাস না, শিফুকে আমি বকে দিব। এই কথাটা আর কখনো শোনা হবে না, কারণ বলার মানুষটা এখন অন্ধকার কবরের বাসিন্দা। শিপা বাসায় ঢুকে রান্নাঘরে গিয়ে পুনরায় কাজে হাত লাগালো। যা শাশুড়ির সঙ্গে খাবারগুলো সাজিয়ে রুমে গেল। একটু ফ্রেশ হওয়া দরকার। দিগন্ত অফিসে যাবে, গোসল সেরে কেবল বের হয়েছে। শিপাকে দেখে বলল, ছেলেটা এসেছে? না, সে আসবে কেন? পরিচিত কেউ? আসলে সমস্যা কোথায়? সাফার ভাই বিয়ের কথা শুনে দেখা করতে এসেছে। সাফারা যখন ভাড়া থাকতো তখন ছেলেটাকে দেখিনি। ওদের বাসায় কাজ চলছিল, তাই ৫ মাসের মতো ও এখানে থেকেছে। আর ভাইয়া কানাডাতে থাকতো। সাফার মৃত্যুর খবর শুনে কিছুদিন হলো এসেছে। দিগন্ত আর কথা বাড়ালো না, হঠাৎ বিয়ে হয়েছে, দেখা করতে আসাই স্বাভাবিক। আর সাফার ভাই শিফার পূর্ব পরিচিত। সাফা নেই, শিফাকে খুব স্নেহ করে, তাই হয়তো এসেছিল। দুজনেই ফ্রেন্ডস, নেগেটিভ ভাবার কিছু নেই। দিগন্ত এই ব্যাপারে অযথা জলঘোলা করলো না। নির্বিরোধী মানুষ ঝামেলা থেকে ১০ হাত দূরে থাকে, এমনই সে। শিফা ফ্রেশ হয়ে শাশুড়ির ডাকে বেরিয়ে গেল। একটু পরে দিগন্ত রেডি হয়ে নাস্তার টেবিলে বসলো। সবাই উপস্থিত রয়েছে। শিফা আর নিহার যা মিলে খাবার বেড়ে দিচ্ছে। টেবিলে হরেক রকমের নাস্তা সাজানো, যে যেটা খাবে। প্রশান্ত নিহাকে পানি দিতে ইশারা করে শিফাকে বলল, শিফা, কোনো সমস্যা হচ্ছে না তো? জি না ভাইয়া। তখন দিগন্তের বাবা কেসে সবার দৃষ্টি আকর্ষণ করে বললেন, দিগন্ত, বিয়ের অনুষ্ঠানটা করে ফেলতে চাচ্ছি। বিয়ের কথা সবাইকে জানানো দরকার। জি বাবা, যেটা ভালো হয় করুন। শিফা নির্বাক হয়ে শুনল, কিছু বলার প্রয়োজন মনে করছে না। ওনারা পরশুদিন অনুষ্ঠান সেরে ফেলতে চাচ্ছে। দিগন্ত মতামত জানিয়ে একবার শিফার দিকে তাকিয়ে রুমে চলে গেল। শিফাও আসছি বলে রুমে চলে গেল। দিগন্ত তখন রুমে যাওয়ার ইশারাই করেছে, হয়তো কিছু বলবে। শিফা রুমে ঢুকতেই দিগন্ত বলল, অনুষ্ঠানের ব্যাপারে তোমার মতামত কি? মতামত নেই। কি কি লাগবে নোট করে দাও, আসার সময় নিয়ে আসবো। শিফা মৃদু হেসে কাগজে কিছু লিখে দিগন্তের হাতে ধরিয়ে চলে গেল। দিগন্ত ওর যাওয়ার দিকে একবার তাকিয়ে চিরকুট খুলে দেখে, আসার সময় হাসি কিনে আনবেন। আর হ্যাঁ, হাসির মালিক যেন দিগন্তই হয়। অন্যের হাসি আমার স্যুট করে না। মন গহীনে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। এর ফলাফলও ভয়ঙ্কর হয়। এজন্য দিগন্তের হাসিই লাগবে। চিরকুটটা পড়ে দিগন্ত মুচকি হাসল। এই হাসিতে কৃত্রিমতা নেই। মনে অন্তঃস্থল থেকে হাসির জন্ম। এজন্য বুঝি এতটা প্রাণবন্ত। আর মেয়েটা সত্যি পাগলি। ওর কার্যকলাপ বেশ বুঝেছে, নয়তো বিয়ের জন্য এত পাগলামি কেউ করে? এজন্য প্রথমবার বিয়েতে না বলে দ্বিতীয়বার ফেরাতে পারেনি। এত ভালোবাসা ফিরানোর সাধ্য ওর নেই। তবে মেয়েটা খুব শক্ত ধাঁচের, আর ৫টা মেয়ের মতো আবেগপ্রবণ নয়। বুদ্ধিমতীও বটে। সুন্দরী মেয়েরা বোকা হয়, এই যুক্তিটা শিপার ক্ষেত্রে ভুল প্রমাণিত হয়েছে। বরং প্রমাণ করেছে মেয়েদের মনও শক্ত হয়। এতটা শক্ত, না কারো স্রোতে ভেজে, না আর্তনাদে গলে। ওদের পথচলা কেবল শুরু। শক্ত মানবীকে স্নিগ্ধ প্রণয়ে কাবু রাখতে। এসব ভেবে দিগন্ত পুনরায় মুচকে হাসল। তখন শিফা পর্দার আড়াল থেকে মুখ বের করে বলল, হুম হুম, এই কোম্পানিরই হাসি লাগবে। পুরো কোম্পানি তোমার। শোনো। দিগন্তকে কিছু বলতে না দিয়ে শিফা চলে গেল। ক্ষুধা পেয়েছে, খাওয়া দরকার, নয়তো ওর মাথা কাজ করবে না। শাশুড়ির পাশে বসে খাওয়াতে মনোনিবেশ করলো। আহা, পেট শান্তি তো দুনিয়া শান্তি। আর দুনিয়া শান্তি করতে বুদ্ধির দরকার। আর খাবার বুদ্ধি বাড়াতে সহায়তা করে, অর্থাৎ প্রয়োজন খাবার ও বুদ্ধি, তবেই না বাজিমাত। ততক্ষণে দিগন্ত ঠোঁট কামড়ে হেসে চিরকুটটা বুক পকেটে রেখে বেরিয়ে গেছে। তার ভাষ্যমতে মেয়েটা অদ্ভুত, তবে চিরসঙ্গী হিসেবে মন্দ নয়। শিফার ওর মামার সঙ্গে কথা বলে ফোন কাটলো। ও ভ্রুজোড়া কুঁচকে আছে, কপালে ২ আঙ্গুল ঘষে ভাবনায় মগ্ন। তখন ওর শাশুড়ি রুমে এসে বললেন, শিফা, কি ভাবছো? ভাবছি আপনাদের ঘোল খাওয়াবো। মানে? না মানে, মামার সঙ্গে কেবল কথা বললাম, উনি বললেন ঘোল স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এতে নাকি ঘুম ভালো হয়, একাধিক মিনারেলস ও অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়, কোলেস্টেরলের মাত্রা এবং ব্লাড প্রেশারও কমায়। এজন্য রোজ ১ গ্লাস করে ঘোল খাওয়া দরকার।
আমার মামি একজন ডাক্তার, এজন্য কথায় কথায় ঘুলের কথা উঠলো আর কি। কথাগুলো বলে শিফা মুচকি হাসলো। ওর শাশুড়ি মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। আসলেই ঘোল খাওয়া দরকার। একজন ডাক্তার অহেতুক কথা বলবেন না। এক গ্লাস ঘোলের উপকারিতা উনি জানতেন না। এজন্য বংশে ডাক্তার থাকা ভালো। কত কিছু জানা যায়, শেখা যায়। সেবা শাশুড়িকে বোঝাতে পেরে পুনরায় হাসল, তৃপ্তির হাসি। এমন মিষ্টি পুত্রবধূ পেয়ে শাশুড়িরা মনে মনে খুশি হলেন।